প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জনাব ইকতেদার আহমেদ, সাবেক বিচারক ও সংবিধান বিশেষজ্ঞ। ইকতেদার আহমেদ, আপনাকে স্বাগত। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শুরুতেই যে বিষয়টিতে যাব সেটি হলো একটা অধ্যাদেশের বিষয়। জি জি একটা অধ্যাদেশ জারি হয়েছে, সেটা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে কাউন্সিলের মাধ্যমে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনাটাই বেশি হচ্ছে আলোচনার চেয়ে। বিশেষ করে গত 15.5 বছরে যে সমস্ত বিচারক নিয়োগ হয়েছেন, এদের একটা বড় অংশই ছিল প্রশ্নবিদ্ধ। তাহলে কিভাবে বিচারক নিয়োগ হবে এই নিয়ে বারবার প্রশ্ন উঠছিল, বিশেষ করে 5ই আগস্টের পরে। যার কারণেই মূলত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল করা হয়েছে এবং তারাই বাছাই করবে উপযুক্ত বিচারক নিয়োগের প্রসঙ্গে। এবং এই বিষয়টি জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। উনি এই বিষয়টি বলেছেন যে এখন থেকে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কাউন্সিলের মাধ্যমে। আপনি আমাদের একটু বুঝিয়ে বলবেন বিষয়টা। এবং সুপ্রিম কোর্ট হচ্ছে হলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধানের হচ্ছে হলো 6ষ্ঠ ভাগে বিচার বিভাগ সংক্রান্ত। তো সেখানে হচ্ছে হলো যে সুপ্রিম কোর্টের গঠন, তারপর হচ্ছিল সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ পাওয়ার যোগ্যতা এবং বিচারকদের হচ্ছে হলো কর্মপরিধি, সকল বিষয় এবং বিভিন্ন কোর্টের যে জুরিসডিকশন অর্থাৎ অধিক্ষেত্র সকল বিষয়ে আলোচনা করা হয়েছে, সংবিধানে বিস্তারিতভাবে উল্লেখ আছে। তো এখন আমাদের বিচারক নিয়োগের ক্ষেত্রে আমাদের সংবিধানে 2 ধরনের ব্যক্তিকে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার জন্য যোগ্য করেছে। এক ধরনের ব্যক্তি হচ্ছিল যাদের সুপ্রিম কোর্টে 10 বছরের ওকালতির অভিজ্ঞতা আছে, আর আরেক ধরনের ব্যক্তি হলো যারা অধস্তন বিচার বিভাগে 10 বছর চাকরি করেছে। এছাড়া আরেকটা কথা বলা আছে যে এনি আদার কোয়ালিফিকেশন অ্যাজ মে বি প্রেসক্রাইব বাই ল মেড বাই পার্লামেন্ট। তো আপনি যেটা বলেছেন যে আলোচনার প্রারম্ভেই যে বাংলাদেশ অভ্যুদয় পরবর্তী প্রায় 54 বছর অতিবাহিত হলেও এই ধরনের কোনো যোগ্যতা নির্ধারণ করে কোনো আইন অদ্যাবধি প্রণীত হয়নি। একটা অধ্যাদেশ 2008 সালে একটা অধ্যাদেশ হয়েছিল। ওই অধ্যাদেশটি পরবর্তীতে সেটা হয়েছিল তখন সেনা সমর্থিত জুডিশিয়াল কমিশন অধ্যাদেশ ছিল। জি জি। তো সেই অধ্যাদেশটি পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতাসীন হলো, তারা অধ্যাদেশটি অনুমোদন না করায় এটি তার কার্যকারিতা হারায়, মানে আইন হিসেবে আর পাশ হয় না আর কি। তো ওই অধ্যাদেশে যে নিয়োগ কমিটির কথা বলা ছিল সেটা হয়েছিল 9 সদস্য বিশিষ্ট, এবং এখন যে নিয়োগ কমিটির কথা বলা হয়েছে এটা হচ্ছিল 7 সদস্য বিশিষ্ট। আমাদের বিচার বিভাগ হচ্ছিল 2টি ভাগে বিভক্ত, একটা হচ্ছিল হায়ার জুডিশিয়ারি, একটা হচ্ছিল সাবঅর্ডিনেটেড জুডিশিয়ারি। এখন এই যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির যারা হলো একদম হচ্ছিল নিম্নতম পদ যেটা, সেটা হচ্ছিল সহকারী জজ। এখন সহকারী জজ পদে আপনাকে যদি নিয়োগ পেতে হয় তাহলে একটা নিয়োগ পরীক্ষা আছে, এবং এই নিয়োগ পরীক্ষাটা আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন সরকারি কর্ম কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগ পরীক্ষাটা কন্ডাক্ট করতো, এবং পরবর্তীতে জুডিশিয়াল সার্ভিস কমিশন হওয়ার পরে 2006 খ্রিস্টাব্দ পরবর্তী এটা হলো জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়। তো এখন এই অধস্তন বিচার বিভাগে যারা নিয়োগপ্রাপ্ত হন তাদেরকে হলো 1000 মার্কসের রিটেন পরীক্ষা এবং 200 মার্কসের ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, এবং রিটেনের আগে যেটা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে হয়। তো আপনি এখন জুডিশিয়ারির লোয়েস্ট পোস্ট হলো অ্যাসিস্ট্যান্ট জাজ। এখন ম্যাজিস্ট্রেট নামে স্বতন্ত্র অস্তিত্ব বিশিষ্ট কোনো পদ নাই। অ্যাসিস্ট্যান্ট জাজকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা ভেস্ট করা হয়, যেমন এখন অনেকে বলে যে ম্যাজিস্ট্রেট। এখন ধরেন যখন এই যে বিচার বিভাগে যে আংশিক যে পৃথকীকরণ হলো 2007 খ্রিস্টাব্দে, 2007 খ্রিস্টাব্দের পূর্ববর্তী এই ম্যাজিস্ট্রেটের পদে আসীন হতেন হচ্ছিল অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা, প্রশাসন ক্যাডারের, আর এখন হচ্ছিল বিচার ক্যাডারের হচ্ছিল অ্যাসিস্ট্যান্ট জাজরা ম্যাজিস্ট্রেট পদে আসীন হন। এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট জাজ পদে নিয়োগের ক্ষেত্রে হলো যে আপনার যোগ্যতা নির্ধারণ করে দেওয়া আছে যে আপনাকে আপনার এই ন্যূনতম যোগ্যতায় থাকতে হবে। সেটা কি, আপনি যদি অল থ্রু 2nd ক্লাস থাকে দেন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দি পোস্ট অফ দি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অর অ্যাসিস্ট্যান্ট জাজ। এরপরে হচ্ছিল আপনার নিয়োগ পরীক্ষা আছে, যেটাকে বলা হয় যে কম্পিটিটিভ এক্সামিনেশন। তো নিয়োগ পরীক্ষায় প্রথমে প্রিলিমিনারি হয়, তারপরে হচ্ছিল ভাইবা হয়। এই নিয়োগ পরীক্ষায় যদি আপনি কৃতকার্য হন, তারপরে দেখা যাচ্ছে যে আপনাকে ভাইবার জন্য ডাকা হয়। এরপরে হচ্ছিল আপনাকে সম্মিলিতভাবে দেখা যাচ্ছে যে আপনি যদি অ্যাবাভ 60% মার্ক পান দেন আপনি চাকরির জন্য আপনি হচ্ছিল সুপারিশপ্রাপ্ত হন। তো সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়। আচ্ছা ইকতেদার ভাই, একটা প্রসঙ্গে আমি একটু আপনাকে প্রশ্ন করি, যেটা আমরা সাধারণ মানুষ তাদের জন্য, সেটা হলো প্রশাসন ক্যাডারের অনেকেই বিচারিক কাজগুলি কিছু কাজ করতেন না, এই প্রক্রিয়াটা কি এখনো রয়েছে? এখন হচ্ছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেটা আমি পরে আসি। আমি বোধহয় এই যে নিয়োগের বিষয়টা বলি, তাহলে আপনি বিচার বিভাগের যে সর্বনিম্ন পদ, এই সর্বনিম্ন পদের জন্য একটা যোগ্যতা নির্ধারণ করে দিয়েছেন যে এর নিম্নের যোগ্যতার কোনো ব্যক্তি
অ্যাসিস্ট্যান্ট জাজ হিসাবে নিয়োগ পেতে পারবে না। তো নিম্ন যোগ্যতা কি? অল থ্রু সেকেন্ড ক্লাস। তারপরে ধরেন আপনার যে উচ্চ আদালত, যেটা এখন উচ্চ আদালতে সাংবিধানিকভাবেই হচ্ছিল উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগকে, উচ্চ আদালত দুটি ভাগে বিভক্ত, একটা ছিল আপিল বিভাগ আর একটা ছিল হাইকোর্ট বিভাগ। এখন আমাদের সংবিধানের 109 অনুচ্ছেদ যদি আপনি দেখেন, সেখানে বলা আছে হচ্ছিল হাইকোর্ট ডিভিশন শ্যাল হ্যাভ সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোল ওভার অল কোর্টস অ্যান্ড ট্রাইব্যুনাল সাবঅর্ডিনেট টু ইট। এখন সুপারিনটেন্ডেন্স অ্যান্ড কন্ট্রোলের ব্যাপারে হচ্ছিল বিশ্বব্যাপী যে স্বীকৃত নিয়ম, সেটা হচ্ছিল সুপিরিয়র শ্যাল কন্ট্রোল দ্য ইনফেরিয়র। অর্থাৎ তাহলে হচ্ছিল সংবিধান কি বলছে, বা পৃথিবীব্যাপী যে আমাদের যে বিচার বিভাগ আছে, যে সেখানে কি বলছে যে যারা উচ্চতর যোগ্যতা সম্পন্ন তারা উচ্চ আদালতের বিচারক হবে এবং তারা হচ্ছিল অধস্তন আদালতের বিচারকদেরকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে রাজনৈতিক বিবেচনায় এবং কোনো আইন না থাকায়, যোগ্যতা নির্ধারণী আইন না থাকায়, এখানে দেখা গিয়েছে যে নিম্নতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পেয়েছেন। এখানে আমি যদি আপনাকে 4 জন বিশিষ্ট ব্যক্তির যদি বিচার বিভাগ সম্পর্কে যে সকল কথা বলেছেন, একটি হচ্ছিল প্রাক্তন প্রধান বিচারপতি। তিনি যখন প্রধান বিচারপতি পদে আসীন ছিলেন, তিনি বিচার বিভাগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে, এটা 2007 খ্রিস্টাব্দে বলেছিলেন যে বিগত 30 বছরে বিচারক নিয়োগে যা হয়েছে এটা হচ্ছে মহাপ্রলয় ঘটে গিয়েছে। তাহলে নামটা বলবেন তার? ওনার নাম হচ্ছে রুহুল আমিন। তো এখন একজন কর্মরত প্রধান বিচারপতি পদে আসীন থাকাকালীন তিনি তার একটা বারের অনুষ্ঠানে বক্তৃতা প্রদানকালে বলেছিলেন যে বিগত 30 বছরে বিচারক নিয়োগ নিয়ে যা হয়েছে এতে হলো মহাপ্রলয় ঘটে গিয়েছে। তাহলে মহাপ্রলয় যদি ঘটে গিয়ে থাকে প্রধান বিচারপতির উক্তি মতে, তাহলে মহাপ্রলয়ের পরে তো একটা বিভাগের আর কিছু তো অবশিষ্ট থাকে না। এটা হচ্ছিল একজন প্রধান বিচারপতির উক্তি। আরেকজন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, উনি বিচার বিভাগ থেকে অবসর পরবর্তী উনি বললেন যে বিচার বিভাগ এখন কাচের ঘর। তাহলে কাচের ঘর বললে, কাচের ঘর তো হচ্ছিল খুবই ঠুনকো, আপনি যে কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলেই কাচের ঘর ভেঙে পড়ে। এরপরে হচ্ছিল যে দেশের বরেণ্য আইনজীবী রফিকুল হক, ব্যারিস্টার রফিকুল হক, উনি বিচার বিভাগ সম্পর্কে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের বিচারকরা এখন হচ্ছিল মুখ দেখে রায় দেন। মুখ দেখে রায় দেন মানে হচ্ছিল ওনার মানে যখন যে সরকার হচ্ছিল ক্ষমতাসীন, ওই সরকারের মতাবলম্বীরা বিচারকরা হচ্ছিল ওই সরকারের আদর্শের মতাবলম্বী, এবং ওই সরকারের আদর্শ সংশ্লিষ্ট ব্যক্তি যদি তাদের সম্মুখে আইনজীবী হিসাবে উপস্থিত হন বা মামলা পরিচালনা করেন, তাকে তারা মানে দলীয় অ্যাক্টিভিস্টের মতো তারা ভূমিকা রেখেছে, দলীয় তাকে তারা প্রতিকার দান করেন। আর এরপরে আরেকটি মন্তব্য করেছিলেন হলো উনি আইনমন্ত্রী ছিলেন আওয়ামী লীগের সময়, পরবর্তীতে উনি হলো আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি, এই কমিটির উনি চেয়ারম্যান ছিলেন। এবং সুপ্রিম কোর্টের বারের একটা অনুষ্ঠানে উনি বলেছিলেন যে যাদের কেরানি হওয়ার যোগ্যতা নাই তাদেরকে সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এই 4 জন ব্যক্তির যে উক্তি, এই উক্তি যদি আপনি বিবেচনায় নেন, তাহলেই তো আপনি বুঝতে পারেন যে আমাদের চিত্রটা ফুটে ওঠে এবং আমাদের বিচার বিভাগ অর্থাৎ উচ্চতর আদালত এখন কি পর্যায়ে আছে। তো এখন আমি আবার ফিরে যাই যে বিচারক নিয়োগ বিষয়ে। তো আপনি 2 ধরনের ব্যক্তিকে আপনি যোগ্য করেছেন, যে এক ধরনের ব্যক্তি হলো আইনজীবী, আর এক ধরনের ব্যক্তি হলো অধস্তন আদালতের বিচারক। তাহলে যখনই কোনো নিয়োগ হবে তাহলে আপনাকে যেহেতু আপনি এখানে কার কোটা কত এটা বলা নাই, খালি বলা আছে যে এই 2 ধরনের ব্যক্তি নিয়োগ পাওয়ার জন্য যোগ্য। তাহলে এটা ইন্টারপ্রিটেশন। আপনি যদি আইনের যদি ব্যাখ্যা করেন, ব্যাখ্যাটা এমন দাঁড়ায় যে যখনই কোনো নিয়োগ হবে আইনজীবী থেকে 50% আসবে এবং অধস্তন আদালতের থেকে 50% আসবে, অর্থাৎ 50-50 আসবে। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের দেশে সামরিক শাসক ব্যতীত, অর্থাৎ জিয়াউর রহমান সাহেব এবং এরশাদ সাহেব ব্যতীত দলীয় সরকারের অধীনে যখনই বিচারক নিয়োগ হয়েছে তখন দেখা গিয়েছে যে 70 থেকে 80% নিয়োগ হয়েছে আইনজীবীদের মধ্য থেকে এবং 30% নিয়োগ হয়েছে অধস্তন আদালতের বিচারকদের মধ্য থেকে। এখন অধস্তন আদালতের যারা বিচারক, ওরা তো তাদের যোগ্যতা প্রমাণ করে অধস্তন বিচার বিভাগে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তারপরে ধরেন অধস্তন আদালত থেকে যে আপনি যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিন, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে আইন পরিচয়টা বড় করে, সেখানেও দলীয় পরিচয় বড় করে দেখানো হচ্ছে। আমি আপনাকে যদি উদাহরণ দিই, সামরিক সরকারের সময় যখন তারা অধস্তন আদালতের থেকে উচ্চ আদালতের বিচারক নিয়ে দিয়েছেন, একটিও একটা আপনি উদাহরণ দিতে পারবেন না যে কোনো ধরনের জ্যেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। কিন্তু আমরা দেখেছি যে দলীয় সরকারের অধীনে যখন অধস্তন আদালত থেকে বিচারক নিয়োগ দেওয়া হয় তখন সর্বোচ্চ 205 জনকে অতিক্রান্ত করে এবং সর্বনিম্ন 10 জন, 30 জন, 40 জন, 54 জনকে অতিক্রান্ত করে আপনার উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে একটা বিভাগে আপনি যদি অতিক্রান্তের মাধ্যমে যদি উচ্চ আদালতে বিচারক নিয়োগ করেন, তাহলে ওই বিভাগের যে শৃঙ্খলা বলে তো কোনো কিছু থাকে না। তাহলে আপনাকে তো একটা সামারিক দিতে হয়। আপনি যখন যে রাষ্ট্রপতির কাছে সামারি পেশ করবেন, সেখানে তো বলতে হয় যে
এই যদি 206 নম্বরকে আপনি সুপারিশ করে আওয়ামী লীগ সরকার নিয়োগপ্রাপ্ত করেছেন এবং 54 নম্বরকেও 53 জনকে সুপারসিড করে 54 নম্বরকে নিয়োগপ্রাপ্ত করেছেন, তাহলে তো আপনার সামারিতে তো অবশ্যই উল্লেখ থাকা প্রয়োজন ছিল যে 54 নম্বরকে আমরা যে নিয়োগের জন্য সুপারিশ করছি তিনি যে তার পূর্ববর্তী তার জ্যেষ্ঠ 53 জন থেকে তিনি মেধা, দক্ষতা এবং যোগ্যতার বিচারে এগিয়ে আছেন বা অধিকতর হচ্ছিল যোগ্যতা সম্পন্ন, এই জন্য তাকে আমরা সুপারিশ করেছি। বা 206 নম্বরকে যখন নিয়োগ করলেন তখনও তো 205 জনের ব্যাপারে এই ধরনের কোনো সামারিতে এই ধরনের উল্লেখ থাকার প্রয়োজন ছিল, কিন্তু আপনি এখন যদি সামারিটা কল করেন যে বিচারক নিয়োগ সংক্রান্ত, দেখবেন যে এই ধরনের কোনো কিছুই উল্লেখ নাই। তারা হচ্ছিল মন গড়াভাবে যাকে তাদের পছন্দ তাকে তারা উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দিয়েছে। আপনার জ্যেষ্ঠতা জ্যেষ্ঠতা তো আপনার অধিকার, এটা পাবলিক সার্ভিস কমিশন, ওইটা আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ওই সাংবিধানিক প্রতিষ্ঠান আপনার জ্যেষ্ঠতা নির্ধারণ করে দিয়েছে। এখন দেখতে হবে আপনাকে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে যারা জড়িত, কে জড়িত, রাষ্ট্রপতি জড়িত। আমরা ওই প্রসঙ্গে একটু যাই, সেটা হলো একটা সময় আমরা দেখেছি প্রশাসন ক্যাডারের লোকেরাও বিচারিক দায়িত্ব পালন করতেন এবং যারা বিচারক নিয়োগ পেতেন, মানে বিচারক হিসাবেই নিয়োগ পেতেন, তারাও করতেন। এই দুটো বিষয় কি কনফ্লিক্ট হয়নি অতীতে? না, কনফ্লিক্ট তো অবশ্যই হয়। আপনি পৃথিবীর অন্যান্য দেশে যদি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বা সার্বভৌমত্ব সকল রাষ্ট্রের কথা আমি বলি, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কা, এই সকল দেশে হচ্ছিল বিচার বিভাগ হচ্ছিল স্বাধীন বা বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়েছে। সেখানে প্রশাসনের কোনো লোক কোনো বিচারিক কাজ করে না। ইভেন আমাদের যে এখন যে কেন হয়েছিল আমাদের দেশে, আমাদের দেশে এটা হয়েছে, আমাদের দেশে কিন্তু সর্বপ্রথম কিন্তু পৃথকীকরণের বিল উত্থাপিত হয়ে পাকিস্তান আমলে হয়েছে, সেটা হচ্ছিল 1954 খ্রিস্টাব্দে। তখন পার্লামেন্ট কর্তৃক এই যে বিচার বিভাগ পৃথকীকরণটা পার্লামেন্ট কর্তৃক অনুমোদিত হয়। কিন্তু তখন যে আমাদের এই যে প্রশাসনিক আমলা, তাদের হচ্ছে হলো যে সরকারের উপর তাদের তো ব্যাপক প্রভাব, তাদের প্রভাবের কারণে এটাকে আর আইনে পরিণত করতে পারেনি। এরশাদ সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তিনিও উদ্যোগ নিয়েছিলেন, তিনিও এটাকে আইনে পরিণত করতে পারেননি। পরবর্তীতে 2007 খ্রিস্টাব্দে এটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত না, এটা হচ্ছিল রায়ের মাধ্যমে, অর্থাৎ আমাদের উচ্চ আদালত রায়ের মাধ্যমে এই বিচার বিভাগ পৃথকীকরণের সিদ্ধান্ত প্রদান করেছে। তো এটা রাজনৈতিক সিদ্ধান্ত না, এবং এটা যদি কোনো রাজনৈতিক সরকার কিন্তু এই পৃথকীকরণ করতো না। আর আপনি যেটা বলছেন যে এই যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা তারা এখনও কিন্তু বিচারিক দায়িত্ব পালন করে, সেটা হচ্ছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, শ্রীলঙ্কা, নেপাল বা পাকিস্তানে সেখানে কিন্তু তারা এই দায়িত্ব পালন করতে পারে না। আপনার অর্থাৎ বিচার বিভাগ পৃথকীকরণ মানে এটা হচ্ছিল সংবিধানের আর্টিকেল 23, সেখানে বলেই দেওয়া আছে যে রাষ্ট্র কার্যকর পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করবে হয়েছিল বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের জন্য। তো সেটা রাষ্ট্র কার্যকর ব্যবস্থা রাষ্ট্র, অর্থাৎ যেটা আইন প্রণয়ন সংসদের দায়িত্ব, সংসদ কিন্তু এই দায়িত্বটা পালন করে নাই। বিচার বিভাগ স্বপ্রণোদিত হয়েই কিন্তু এই দায়িত্বটা বিচার বিভাগ পালন করেছে। এটাও কিন্তু আমাদের দেশের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা। বিচার বিভাগ থেকে কেন এই দায়িত্বটা পালন করতে হলো, বা বিচার বিভাগের কাঁধে কেন এই দায়িত্বটা নিতে হলো? আরেকটি প্রসঙ্গে যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হলো অধ্যাদেশ নিয়ে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়ে যে অধ্যাদেশ 2025 অনুযায়ী আমরা দেখছি যে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের একটি কাউন্সিল থাকবে এবং কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন আপিল বিভাগের একজন প্রবীণতম বিচারক, হাইকোর্ট বিভাগের 2 জন প্রবীণতম বিচারক, আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক, অ্যাটর্নি জেনারেল এবং একজন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক এবং একজন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ মনোনীত করবেন কাউন্সিলের প্রধান, অর্থাৎ প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সচিবের দায়িত্ব পালন করবেন। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এই কাউন্সিল নিজ উদ্যোগে উপযুক্ত প্রার্থীদের নাম সংগ্রহ করবে, এটা যেমন সঙ্গে সঙ্গে আরেকটা বলা হয়েছে পাশাপাশি গণবিজ্ঞপ্তির মাধ্যমেই আবেদন আহ্বান করা হবে। এই যে কাউন্সিলটা গঠন করা হচ্ছে এবং এই 7 সদস্য বিশিষ্ট যে কাউন্সিলটা হচ্ছে, আপনাকে যদি প্রশ্ন করি যে এই যে প্রক্রিয়াটা তারা করেছেন এর মাধ্যমে কি আমরা আশাবাদী হতে পারি যে সঠিক ব্যক্তিটি সঠিক পদে যাবেন? আপনাকে আমি আমার ইতিপূর্বে যখন আমি আলোচনা করেছি, আমি 4 জন ব্যক্তির মন্তব্যের কথা বিষয়ে বলেছিলাম, এবং ওই 4 জন ব্যক্তির মন্তব্য যদি আপনি বিবেচনায় নেন তাহলে তো আপনি দেখেন যে বিগত সরকারের শাসনামলে যারা বর্তমানে হচ্ছে হলো উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগপ্রাপ্ত, তাদের সকলেই অযোগ্য, কথা আমরা বলবো না, তবে ওনাদের মন্তব্য যদি আমরা বিবেচনায় নিই তাহলে দেখা যাচ্ছে যে 80% বিচারক হচ্ছে হলো ওনারা যে সকল মন্তব্য করেছেন এই মন্তব্যের কারণে তারা হচ্ছে হলো উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পাওয়ার জন্য অযোগ্য। তাহলে ওই ধরনের ব্যক্তিরাই তো রয়ে গিয়েছেন। এখন তাদের নেতৃত্বে এবং তাদের সমন্বয়ে কিন্তু এই ধরনের একটা
কমিশন গঠন করা হয়েছে, তাহলে আপনি তো সহজেই অনুমান করতে পারেন যে এই কমিশন মানে জন আশা কতটুকু পূরণ করতে পারবে। আর এই কমিশন যে অধ্যাদেশ করেছে, এই অধ্যাদেশের সবচেয়ে দুর্বল দিক হলো যে দীর্ঘদিন যাবৎ আমরা বিচারক নিয়োগে দেখেছি যে বৈষম্য করা হতো। বর্তমান সরকারের আগমন ঘটেছে হচ্ছিল বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্ররা যে কোটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছিল এবং সেখানে হচ্ছিল কোটার মাধ্যমে বৈষম্য করা হতো। এখানে আমরা দেখছি যে আমাদের সংবিধানে 2 ধরনের ব্যক্তিকে যোগ্য করা হয়েছে। আপনাকে আরও পরিষ্কার করে দিচ্ছি যে 1 বিঘা জমি যদি 2 ভাইয়ের নামে কিনা হয় এবং সেখানে যদি জমির যদি অংশের বন্টন যদি দেখানো না হয়, তাহলে আপনার হোয়াট ইজ দি জেনারেলজি যে এই জমিটা হচ্ছিল 50-50, অর্থাৎ বড় ভাইও জমির অর্ধেকের মালিক, ছোট ভাইও অর্ধেকের মালিক, যেহেতু 2 ভাইয়ের নামে 1 বিঘা জমি কিনা হয়েছে। এখন সংবিধান 2 ধরনের ব্যক্তিকে যোগ্য করছে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে আপনি হচ্ছে আইনজীবী থেকে নিচ্ছেন হচ্ছিল 80% আর অধস্তন আদালতের বিচারক থেকে নিচ্ছেন হচ্ছিল 20%। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই যে অধস্তন আদালতের যারা বিচারক তারা তো হচ্ছিল বিচারক হিসেবেই তাদের কর্মজীবন শুরু করে, তারা ক্যারিয়ারে, অর্থাৎ একজন ব্যক্তি ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স বা এলএলএম করার পরে তারপরে দেখা যাচ্ছে যে তিনি হচ্ছিল এলএলবি অনার্স করার পরেই তো উনি হচ্ছিল অ্যাপ্রেন্টিস, প্রফেশনাল বা প্রশিক্ষণার্থী আইনজীবী হিসাবে উনি হচ্ছিল নিজেকে অন্তর্ভুক্ত করেন। এরপরে দেখা যাচ্ছে যে যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তিনি হচ্ছিল আমার প্রশ্নটা ছিল এইটা, এইবার যে কাউন্সিলটা গঠন করা হয়েছে 7 সদস্য বিশিষ্ট এবং যাদেরকে এখানে প্রতিনিধি হিসেবে থাকবেন, সেখানে কি কোনো সমস্যা হবে? বলে কিরকম না, সেখানে দেখা যাচ্ছে যে ওনারা তো আইনজীবী থেকে দেখা যাচ্ছে যে যেহেতু আইনজীবী সদস্য অধিক এবং আইন পেশা থেকে তারা হচ্ছিল বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তারা অধিকাংশই হচ্ছিল আইনজীবী থেকে নিয়োগপ্রাপ্ত হবেন। এখানে খালি একজনের কথা বলা আছে যে হাইকোর্ট বিভাগের বিচারক, যিনি হচ্ছিল অধস্তন বিচার বিভাগ থেকে বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এখন আমি তো আপনাকে বলেছি যে অধস্তন বিচার বিভাগ থেকেও যে বিগত সরকারের শাসনামলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কাদের রাখলে ভালো হতো বলে আপনার পরামর্শ? আমার পরামর্শ হচ্ছিল পৃথিবীর অন্যান্য দেশে এটা হচ্ছিল যদি স্পিকারের নেতৃত্বে যদি একটা কমিটি করা হতো এবং সেখানে হচ্ছিল আমাদের দেশে অনেকেই বলে যে রাজনীতিতে হচ্ছিল সব হচ্ছিল পক্ষপাত দুষ্ট লোক, এটা তো থাকবে না। এটা হচ্ছিল আমাদের রাজনীতিতেও কিন্তু ভালো লোক আসবে, সেই পরিবেশ তো আপনাকে তো সৃষ্টি করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের রাজনীতিতে ভালো লোক আসতে পারছে না। এটা হচ্ছিল ধরো বিচার বিভাগ, এখন বিচার বিভাগে বিচারক হিসাবে নিয়োগ, তো নিয়োগকারী যদিও রাষ্ট্রপতি নিয়োগকারী বিচার বিভাগের সুপারিশে তো নিয়োগপ্রাপ্ত হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ এবং হচ্ছিল এখানে তো প্রধান বিচারপতি রয়েছেন এই কাউন্সিলের প্রধান। না, প্রধান বিচারপতি থাকবেন, প্রধান বিচারপতি কাউন্সিলের প্রধান হিসেবে থাকবেন বা প্রধান বিচারপতি কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন। আপনি যদি স্পিকারের নেতৃত্বে কমিটি করতেন এবং সেখানে যদি প্রধান বিচারপতিকে রাখতেন এবং সেখানে যদি সরকারি দলের 2 জন থাকতো, বিরোধী দলের 2 জন থাকতো। এবং আমি এখানে আপনাকে উদাহরণ দিই, অত্যন্ত দুঃখজনক হচ্ছে সেটা যে ভারতে হচ্ছিল তারা কলেজিয়াম করেছে। কলেজিয়াম হচ্ছিল কনসিস্টিং অফ দি চিফ জাস্টিস এবং সিনিয়র মোস্ট 4 জাজেস অফ দি সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের। এখন এই কলেজিয়াম করার পরে তারপরে হচ্ছিল ওদের তো সংবিধান সংশোধন করতে 2/3 সদস্য লাগে। তো এটা হচ্ছিল 2019 সালে মোদি যখন ক্ষমতাসীন হলো, তো তারা তখন একটা হলো, সেটা হচ্ছিল আইনটা করেছিল ন্যাশনাল জুডিশিয়াল কমিশন নামে একটা আইন তারা করেছে। করার পরে তারপরে তাদের সুপ্রিম কোর্ট এটাকে হলো যে এই ইলিগাল ডিক্লেয়ার করে তাদের ওই যে কলেজিয়ামটা তারা বহাল রাখলো। তো তাদের এই যে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন যেটা গঠন করা হয়েছিল, তো সেখানে আমরা দেখলাম যে সেখানে যাদেরকে অন্তর্ভুক্ত রেখেছিলেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত পার্লামেন্ট সদস্য ছিল, বিরোধী দল কর্তৃক মনোনীত পার্লামেন্ট সদস্য ছিল, প্রধান বিচারপতি ছিল, তারপরে আপিল বিভাগের বিচারক ছিল। তো এটা করার পরেও দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে বিচারকরা তারা হলো যে তাদের স্বার্থর হানি ঘটেছে বা তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এই জন্য তারা হলো যে সংসদ কর্তৃক যে প্রণীত আইন, সংসদ কর্তৃক এই প্রণীত আইনটা গিয়ে তারা বাতিল বা ইলিগাল ডিক্লেয়ার করলো। তো আমাদের দেশেও আমরা দেখেছি যে একটা অধ্যাদেশ প্রণীত হয়েছিল, পরবর্তীতে দেখা গেল যে রাজনৈতিক সরকার সেই অধ্যাদেশকে আইনে পরিণত করেনি। এবং এই অধ্যাদেশ যেটা প্রণীত হয়েছে, এই অধ্যাদেশেও আপনি দেখেন যে এখানে হলো যে আইনজীবী থেকে যারা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরই প্রাধান্য, এবং দেখা যাবে যে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইনজীবীদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ আইনজীবীর আধিক্য বা আইনজীবীর সংখ্যা অধিক। তো তারপরে হচ্ছিল আপনি যে আইন করেছেন, এখানে হচ্ছিল যোগ্যতা নির্ধারণী আইন আপনি করেননি। এখানে অবশ্যই বলে দেওয়া উচিত ছিল যে উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পেতে হলে তাহলে বিচার বিভাগের যে নিম্নতম দেখিনি, না আমি দেখেছি, আমি পড়ে আসছি আজকে। তাহলে সেখানে অবশ্যই বলে দেওয়া উচিত ছিল যে অধস্তন আদালতের বিচার বিভাগের যে নিম্নতম পদ, ওই পদের নিম্নতম যোগ্যতার কেউ উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পেতে পারবেন না। যেমন আমি যখন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ছিলাম, তো আমি প্রধান বিচারপতিকে নিয়ে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে গেলাম,
অস্ট্রেলিয়াতে গেলাম, কানাডায় গেলাম, তো সব দেশে আমরা দেখলাম যে ইভেন ইন্ডিয়া এবং পাকিস্তানেও আমরা গিয়েছি, সব দেশে আমরা দেখলাম যে উচ্চ আদালতের বিচারকদের যে যোগ্যতা সেটা হচ্ছিল LLM বেস্ট গ্রেড। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, আপনি তো জানেন যে হোয়াট ইজ দ্য বেস্ট গ্রেড। LLM বেস্ট গ্রেড হচ্ছিল মিনিমাম কোয়ালিফিকেশন ফর দি অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, আর LLM মিডিয়াম গ্রেড হচ্ছে হলো ফর দি অ্যাপয়েন্টমেন্ট অফ দি জাজেস অফ দ্য সাবঅর্ডিনেট জুডিশিয়ারি অর্থাৎ লোয়ার জুডিশিয়ারি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জাজ। কিন্তু এখন আপনি যদি আমাদের যে যারা উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের যদি আপনি যদি সিভি গুণা যদি কল করেন, এবং সিভি কল করলে আপনি দেখবেন যে অধস্তন আদালতে আপনি ইউ উইল ফাইন্ড মোর দেন 100 জাজেস ইন দ্য সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, যাদের হচ্ছিল মোর দেন 4 ফার্স্ট ক্লাস, 4টা ফার্স্ট ক্লাস আছে। কিন্তু তারা হচ্ছে হলো যেহেতু অধস্তন বিচার বিভাগে যোগদান করেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু উচ্চ আদালতে নিয়োগ পাচ্ছেন না। তো যেটা করা দরকার ছিল এটা হচ্ছিল পৃথিবীর অন্যান্য দেশে যেটা হয় যে যুক্তরাষ্ট্র বা ইউরোপের বিভিন্ন দেশে, সেখানে হচ্ছিল আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে হচ্ছিল পরীক্ষার মাধ্যমে। আপনি এত বড় একটা পদ, যে বিচার বিভাগ তো এটা হচ্ছিল রাষ্ট্রের 3টি অঙ্গের একটি অঙ্গ, তো এত বড় একটা পদের দায়িত্ব আপনি দিয়ে দিচ্ছেন, কাকে দিয়ে দিচ্ছেন? কোনো ধরনের যোগ্যতা নির্ধারণী পরীক্ষা ছাড়া আপনি হচ্ছিল আপনার ইচ্ছা মাফিক, অর্থাৎ আপনার মতাদর্শী যিনি আপনি তাকে হচ্ছিল বিচারক পদে নিয়োগ দিচ্ছেন। তো এখানে যদি ধরেন এই যে এই অধ্যাদেশের মধ্যে যদি এই ধরনের কোনো কিছু যদি অন্তর্ভুক্ত করা হতো, একটা তো আমি বললাম যে অধস্তন আদালত এবং বিচার বিভাগ হচ্ছিল সেম পার্সেন্টেজ, 50% 50% উভয় দিক থেকে নিয়োগপ্রাপ্ত হবে, এবং সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া উচিত ছিল যে অধস্তন বিচার বিভাগের নিম্নতম পদের জন্য যে যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে তার চেয়ে নিম্নের যোগ্যতার কোনো ব্যক্তি উচ্চ আদালতের বিচারক পদে আসীন হতে পারবে না। এবং ভালো হতো, এবং অধস্তন আদালতের বিচারক ক্ষেত্রেও বলে দেওয়া উচিত ছিল যে সেখানে হচ্ছিল কোনো ধরনের জ্যেষ্ঠতা লঙ্ঘন যেন না হয়। এখন যদি একটা বিভাগে যদি আপনি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে যদি বিচারক নিয়োগ দিন, তাহলে ওই বিচার বিভাগের শৃঙ্খলা বলে কিছু থাকবে না। এখন বাংলাদেশের বিচার বিভাগের শৃঙ্খলা বলে তো কোনো কিছু নাই, উচ্চ আদালত বলেন বা অধস্তন আদালত বলেন, এখানে শৃঙ্খলা বলে কোনো কিছু নাই। কিছুদিন আগে আমার সাথে অন্য আরেকটা চ্যানেলে টকশো করেছিল যুক্তরাজ্যের প্র্যাকটিসিং ব্যারিস্টার নাজির আহমেদ। উনি বলল যে দেয়ার ইজ নট ইভেন এ সিঙ্গেল ইনস্টেন্স ইন দ্য ইউনাইটেড কিংডম যে বেইল মেটার উচ্চ আদালতে যায়। তো বেইল মেটার এটা তো হচ্ছে হলো যে অরিজিনাল জুরিডিকশন অধস্তন আদালতের ব্যাপার, যে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেট যদি বেইল রিফিউজ করে তাহলে ওই বেইলের জন্য আপনি যাবেন হচ্ছে হলো অ্যাপিলেট কোর্ট অর্থাৎ সেশন জাজের কাছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেশন জাজের পরে আপনি রিভিশনে চলে আসতেছেন যে হাইকোর্টে, এবং হাইকোর্টে দেখা যাচ্ছে যে কাজ হয় কেন সেখানে অগ্রিম জামিনের জন্য অনেকে হাইকোর্টে, এখন অগ্রিম জামিনের বিধান কিন্তু আমাদের সিআরপিসিতে নাই। একদা সিআরপিসিতে যে অ্যান্টিসিপেটরি বেইল অর্থাৎ অ্যান্টিসিপেশন অর্থ হচ্ছিল আশঙ্কা, অ্যান্টিসিপেটরি বেইল মানে হচ্ছিল আমি আশঙ্কা করছি যে আমাকে অন্যায়ভাবে মামলায় বিজড়িত করা হবে, সেজন্য আপনি আগাম আদালতের কাছে প্রোটেকশন চান, অ্যান্টিসিপেটরি বেইল এটা থাকে। কিন্তু আমাদের এই যে উচ্চ আদালতে অ্যান্টিসিপেটরি বেইলের বিধান ছিল 297 এতে বা 298 এতে এই বিধানটা ছিল। পরবর্তীতে আবার হচ্ছিল 1982 সালে এই বিধানটা অর্থাৎ এই পাওয়ারটা নিয়ে নেওয়া হয়, অর্থাৎ এই বিধানটা অবলুপ্ত করা হয়। কেন অবলুপ্ত করা হয়? এটার অপপ্রয়োগ হয়েছে, ওই কারণে অবলুপ্ত করা হয়। কিন্তু অবলুপ্ত পরবর্তী আমরা দেখছি যে উচ্চ আদালত কিন্তু অহরহ কিন্তু এই অ্যান্টিসিপেটরি বেইলের এই ক্ষমতাটা কিন্তু প্রয়োগ করছে। এখন আপনার তো যদি ধরেন এফআইআর যদি হয়ে যায় তাহলে তো দেয়ার ইজ নো অ্যান্টিসিপেশন যে আপনাকে মামলায় বিজড়িত করা হবে, এই জন্য আপনি উচ্চ আদালতের প্রোটেকশন চাচ্ছেন। মামলা যদি বিজড়িত করা হয়, এফআইআর হয়ে গেছে, আপনার তার অ্যান্টিসিপেশন, তাহলে দেয়ার ইজ অ্যাবসেন্স অফ দি অ্যান্টিসিপেশন। কিন্তু দেখা যাচ্ছে যে এফআইআর হয়ে যাওয়ার পরেও আপনি উচ্চ আদালত আরেকটা কারণও হয়েছিল, আপনিও জানেন আমিও জানি, সেটি হলো যে নিম্ন আদালতের ব্যাপারে মানুষের একদম কোনো আস্থা ছিল না। আসলে আপনি যে সমস্যাগুলি তুলে ধরেছেন সবগুলি কিন্তু আমাদের বিচার বিভাগে একেবারে বিদ্যমান, এবং এটা হয়েছিল দীর্ঘদিন ধরে চলেছে। বিশেষ করে সর্বশেষ 15.5 বছরে আপনি বারবার বলছিলেন সব দলীয় চিন্তা থেকে এইগুলো করা হতো। আমরা আবারও আপনার সঙ্গে এই নিয়ে কথা বলবো। আমরা এখন একটু বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ইকতেদার আহমেদ, সাবেক বিচারক এবং সংবিধান বিশেষজ্ঞ। স্থায়ী এটর্নি সার্ভিস চালুর উদ্যোগ, এটি নিঃসন্দেহে একটু আলাদা মনে হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে
অ্যাটর্নি যারা নিয়োগ হন, সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ হন যারা, এমনকি নিম্ন আদালতের পিপি যারা আমরা বলি, একেবারে দলীয় কর্মী, দলীয় অ্যাক্টিভিস্ট, তার যোগ্যতা কতটুকু সেটি এখানে মুখ্য কোনো বিষয়ই নয়, এমনি দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং যখন একজন দলীয় ব্যক্তি এরকম পেয়ে যায় এই ধরনের পদে, অ্যাক্টিভিস্ট একবারে, তার কাছ থেকে আসলে ওই ধরনের কোনো আশা করাটাও ঠিক না। এবং যা হয়েছে তাই হয়েছে দীর্ঘদিন ধরে। এখন যে এই স্থায়ী অ্যাটর্নি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি যে পৃথিবীর অন্যান্য দেশে, যেমন আমি নিজে জাপানে ছিলাম, তো জাপানে সেখানে হচ্ছিল ওরা হলে প্রসিকিউশন সার্ভিস বা প্রসিকিউশন ক্যাডার, এবং প্রতি বছর তারা বিচার বিভাগে যে সংখ্যক বিচারক নিয়োগ করে, প্রসিকিউশন সার্ভিসেও এর আশেপাশের সংখ্যক বিচারক অর্থাৎ আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ করে। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রসিকিউটর যেহেতু সরকারি পদ, তারা হচ্ছিল অত্যন্ত সম্মানিত ব্যক্তি। এবং সেখানে হচ্ছিল তো আপনি মানে ফেয়ারনেসের কথা যদি বলেন, জুডিশিয়ারিতে ফেয়ারনেস বা অ্যাডমিনিস্ট্রেশনে ফেয়ারনেস, 100% ফেয়ারনেস কিন্তু জাপানে মেনটেন করা হয়। আর আপনি যেটা এখানে বলেছেন যে আমাদের দেশে হচ্ছিল একটা রাজনৈতিক সরকারের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখছি যে পিপি, জিপি এবং সুপ্রিম কোর্টের যে অ্যাটর্নি হিসেবে যারা কর্মরত, সকলের পরিবর্তন হয় 100%। এখন এই যে বর্তমান যারা যে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হলো, ওনারা আসার পর আমরা দেখলাম যে হচ্ছিল পিপি, জিপি এবং অ্যাটর্নি জেনারেল সহ সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এডিশনাল অ্যাটর্নি জেনারেল, সকলের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। এখন নিয়ম হলো বা আইন হলো যে জেলার ক্ষেত্রে হলো আপনি জেলা জজ এবং ডেপুটি কমিশনার, রাষ্ট্রের পক্ষে তো ডেপুটি কমিশনার সব মামলার মামলায় বিবাদী থাকে। তাহলে তাদের রিকমেন্ডেশনে এটা হচ্ছিল যেমন পাকিস্তান আমলে বা বাংলাদেশের প্রারম্ভে আইন ছিল না, আইন এখনো আছে। এটা হচ্ছিল অন দি বেসিস অফ দি রিকমেন্ডেশন অফ দি ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড সেশনস জাজ, এদের রিকমেন্ডেশনে হচ্ছিল আপনি পিপি বা জিপি নিয়োগ দিবেন। ওনারাই তো সবচেয়ে ভালো বলতে পারবেন যে তার আদালতে কারা এই যে এই পদের জন্য যোগ্য বা উপযুক্ত। কিন্তু এই যে বিগত 20 বছর যাবৎ দেখা যাচ্ছে যে রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হচ্ছে, তাদের কাছে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হতো। এখন হচ্ছিল ওনাদেরকে কে সিলেক্ট করেন, জেলার যিনি মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত, জেলার মন্ত্রী যিনি, অথবা হচ্ছিল জেলার একজন সংসদ সদস্য, অথবা ওই জেলার ওই দলের সভাপতি, ওনাদের হলো এই সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয়। তো ওনাদের সুপারিশে নিয়োগপ্রাপ্ত হলে এখন সুপারিশও করা হতো না, আসলে লিস্ট ধরিয়ে দিত। এখন যদি ধরেন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তি যদি পিপি বা জিপি পদে যদি নিয়োগপ্রাপ্ত হন, তিনি তো জানেন যে আমার সরকার যতদিন আছে আমি ততদিন আছি। সুতরাং তিনি কি করেন, তিনি হয়েছিল এই সময়ের মধ্যে হচ্ছিল অর্থাৎ যে স্বচ্ছতা এবং হচ্ছিল সততার সাথে যে দায়িত্ব পালন, এটা হচ্ছিল অধিকাংশ পিপি, জিপি বা অ্যাটর্নি সার্ভিসে যারা আছেন। সবচেয়ে সংকট ছিল এখানে অসংখ্য অযোগ্য লোক ঢুকে যেত, অসংখ্য অযোগ্য লোক ঢুকে গিয়েছে। এবং তারা দেখতো কি যে ঠিক আছে, আমাকে 5 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমি 5 বছরে এমন অর্থ আয় করব যাতে আমাকে আর পিছন ফিরে তাকাতে না হয়। এবং আপনি যদি তদন্ত করে দেখেন, বিশেষ করে বিভিন্ন জেলা আদালতে যারা পিপি, জিপি হিসাবে নিয়োগপ্রাপ্ত ছিল এবং আমাদের যে উচ্চ আদালতে যারা হচ্ছে যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, এদের অধিকাংশই দেখা গিয়েছে যে এক মেয়াদে তারা এই পদে বহাল থাকাকালীন তারা যে পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছে, এতে করে তার যে আগামী হয়তো 2 বা 3 জেনারেশনের পিছনে ফিরে তাকাতে হবে না। এটার ব্যাপারে তো অভিযোগ সকলেরই ছিল। এই অভিযোগের প্রেক্ষিতে যদি ধরেন আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যদি একটা অ্যাটর্নি সার্ভিস করেন এবং যোগ্য বা উপযুক্ত ব্যক্তিকে যদি অ্যাটর্নি হিসেবে যদি আপনি নিয়োগ দেন, তাহলে হচ্ছিল অধস্তন আদালতের মামলাগুলো হচ্ছিল সঠিকভাবে পরিচালিত হবে এবং উচ্চ আদালতের মামলাগুলো সঠিকভাবে পরিচালিত হবে। আপনাকে যোগ্য ব্যক্তি নিয়োগ দিতে হবে, তাকে ওই ধরনের উপযুক্ত বেতন ভাতা দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে এবং পদমর্যাদা দিতে হবে। তাহলে দেখবেন যে আপনি হচ্ছিল যে বিচার বিভাগ নিয়ে যে মানুষের যে অভিযোগ, মানুষের যে আশঙ্কা যে এখানে মানুষ ন্যায় বিচার প্রাপ্ত হচ্ছে না, মানুষের সুবিচার প্রাপ্ত হচ্ছে না এবং মামলার দীর্ঘসূত্রিতা, এগুলো সবকিছুরই কিন্তু ইনশাল্লাহ অবসান হবে। আরেকটি বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো, সেই বিষয়টি হলো জামিন প্রশ্ন। সেটি হলো ডিএমপির যে কমিশনার এটি কথা বলেছেন যে শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলের আবেদন করবে তারা, কারণও রয়েছে। আমরা দেখলাম যে 5 আগস্টের পরে বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়ে গেলেন এবং জামিন পাওয়ার পরেও কিন্তু তারা তাদের আগের কর্মেই ফিরে গেছেন। এবং সেখানে যে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী উনি বলেছেন যে এটা দুর্ভাগ্যজনক যে এই অপরাধীরা দীর্ঘ বছর কারাগারে কাটানোর পরও নিজেদের সংশোধন করেনি। মুক্তি পাওয়ার পর তারা এমনভাবে চাঁদাবাজি ও গ্যাং কার্যক্রম শুরু করেছে যেন কিছুই বদলায়নি। এবং আপনি নিশ্চয়ই মিডিয়াতে দেখছেন যে বেশ কিছু জায়গায় এরকম চাঁদাবাজির ঘটনা ঘটেছে, সেখানে এই সমস্ত লোকজন জড়িয়ে গেছে যারা জেল থেকে মাত্র বেরিয়েছে। এবং ওই
সাজ্জাদ আলী সাহেব আরেকটি কথা বলেছেন, উনি একটি ইনফরমেশন দিয়েছেন মিডিয়াকে যে বেনজিরের কেশিয়ার হিসেবে পরিচিত জসিম সহ মুক্তি পাওয়া সুব্রত বায়েন, পিচ্চি হালাল, ইমনের মতো অন্যান্য নানা অপরাধে জড়িয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এরা একেবারেই চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, এরা হুট করে জামিনটা কিভাবে পায়? রাষ্ট্রপক্ষের যে স্বার্থ সেটা তো দেখা হয়েছিল পিপি, আর হলো বিচারক, যিনি বিচারককে আপনি বলতে পারেন বিচারক হচ্ছিল নিরপেক্ষ, বা বিচারককে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে বিচারকের উপর প্রভাব বিস্তার করা হয়। বিগত সরকার যখন ছিল তখন হচ্ছে জামিনের ব্যাপারে আইনমন্ত্রীর দপ্তর থেকে মানে যেত, যে টেলিফোন যেত, এবং যত কঠিন মামলাই হোক না কেন আইনমন্ত্রী কর্তৃক সুপারিশ প্রাপ্ত হলে সেখানে জামিন না দিয়ে। আমরা এমনও দেখেছি যে কোর্টে হয়তো সকালবেলা শুনানি হয়েছে জামিন হবে কি হবে না, ওটা হেল্ড আপ রাখা হয়েছে, কারণ খবর আসেনি যে জামিন হবে কি হবে না। পরে দেখা গেলো বিকালে হয় জামিন হলো অথবা কারাগারে। এখন জামিন বিষয়ে যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি, জামিন বিষয়ে যে বিধান, যে দুই ধরনের মামলা আছে, একটা হচ্ছে জামিনযোগ্য এবং জামিন অযোগ্য। এখন এটা জামিনযোগ্য মামলা যদি হয় তাহলে ইট ইজ রাইট অফ দি অ্যাকিউজ টু বি রিলিজড অন বেইল, এবং আর জামিন অযোগ্য মামলা যদি হয় সেখানেও কিন্তু একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে কে কে জামিন পাবে। আসামি যদি অপরাধী যদি মহিলা হয়, অপরাধী যদি শিশু হয়, অপরাধী যদি বৃদ্ধ ব্যক্তি হয়, বা অপরাধী যদি রোগে কোনো মানে রোগাক্রান্ত হয়, তাহলে এই চারটি বিষয় বিবেচনা নিয়ে জামিন অযোগ্য মামলার ক্ষেত্রেও বিচারক জামিন দিতে পারেন। এবং সেখানে আরেকটি বিষয় আছে যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ মামলার বিচার হচ্ছে না, এখন ওই মামলা যদি তার সাজা হতো তাহলে সাজা হতো হয়তো 5 বছর, কিন্তু দেখা গিয়েছে যে তিনি মানে অলরেডি 7 বছরের অধিক হয়েছে। আপনি একটা ভালো পয়েন্ট উল্লেখ করেছেন, এই শীর্ষ সন্ত্রাসী যারা জামিন পেয়েছে এদের কিন্তু এই পয়েন্টে এরা খালাস পেয়ে যেতে পারে, কারণ হলো এদের দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছে কিন্তু রায় হচ্ছে। আগে যে বিগত সরকারের সময় যে বিরোধী দলীয় নেত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে আমরা দেখেছি যে তিনি তো মহিলা এবং তিনি 3 বারের প্রধানমন্ত্রী, কিন্তু তার জামিন দেখলাম যে মানে অগ্রাহ্য করা হলো, এবং তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে এই মামলায় সাজা দেওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ বলা হয়েছে যে পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে ওই অর্থটা তো 1 টাকাও টাচ করা হয় নাই, এবং সেটা সুদে আসলে দেখা গিয়েছে যে তার 3 গুণ হয়ে গিয়েছে, 6 কোটি টাকার উপরে। 2 কোটি টাকা জমা ছিল, এটা 6 কোটি টাকার উপরে হয়ে গেছে। সেখানে নিম্ন আদালত সাজা দিল 5 বছর, উচ্চ আদালতে গিয়ে সাজা হয়ে গেল হচ্ছিল 10 বছর। পৃথিবীর ইতিহাসে আপনি এই ধরনের কোনো নজির দেখাতে পারবেন না যে নিম্ন আদালতের সাজা একটা হচ্ছিল হেতুবিহীন মামলায় সাজা দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। আমাদের বিচার ব্যবস্থা কেমন ছয়নয় করেছে, জি বা যা ইচ্ছা তাই করেছে, খালেদা জিয়ার মামলার কিন্তু একটা উদাহরণ। এটা একটা মানে একটা হচ্ছিল, এটাকে বলে কনক্রিট এক্সাম্পল, যে কিভাবে মানে উনি শেষ পর্যন্ত কিন্তু তাকে গিয়ে উচ্চ আদালত কিন্তু জামিন দেয় নাই, নির্বাহী আদেশে তিনি হচ্ছিল মুক্ত ছিলেন। জামিন বিষয়ে যে ফৌজদারি কার্যবিধির যে বিধান, এই বিধান যদি আপনি বিবেচনায় নেন, এবং ওই মামলা যেই মামলা সংশ্লেষে তাকে আটক করা হয়েছিল সেটা যদি আপনি বিবেচনায় নেন, তাহলে তাকে একদিনও তার হাজতে থাকার কথা না, কিন্তু তাকে জোর করে এটা জাস্ট মানে ক্ষমতাসীন সরকারের মানে ইচ্ছায় এই রায়টা কার্যকর হয়েছে বা বাস্তবায়ন হয়েছে। এবং আরও আপনি আশ্চর্য হয়ে যাবেন, যিনি এই রায় দিয়েছেন, রায় দেওয়ার পরবর্তী তাকে কিন্তু উচ্চ আদালতের বিচারক বানানো হয়েছে। কিভাবে অনেককে এই ডিঙ্গিয়ে অর্থাৎ জ্যেষ্ঠতা লঙ্ঘন করেও তাকে উচ্চ আদালতের বিচারক বানানো হয়েছে। ইভেন ওই যে তারেক জিয়া সাহেবকে যিনি সাজা দিয়েছিলেন তাকেও কিন্তু এই যে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে তাকে রায় দেওয়া পরবর্তীতে তাকে উচ্চ আদালতের বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এখন কি তারা আছেন? না, এখন হচ্ছে তারা ওই যে তার একজন বোধহয় বিদেশে চলে গিয়েছেন, আরেকজন দেশেই আছেন, এবং ওই যে একটা 12 জনেরকে বলা হয়েছিল না যে বিচার না আসার জন্য, ওনারা হয়তো এখন ইয়েতে আছেন আর কি, ওই তালিকায় আছেন আর কি। তো এখন যদি ধরেন আপনি যদি একজন ব্যক্তিকে আপনার সরকারের ইচ্ছা মাফিক বা সরকারের নির্দেশনা মোতাবেক আপনি রায় প্রদান করলেন, এবং রায় প্রদান পরবর্তী যদি আপনাকে উচ্চ আদালতের বিচারক পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে তো আপনি সহজেই অনুমান করতে পারেন যে কি কারণে তাকে বিচারক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এবং যিনি সরকারের নির্দেশনায় মতে রায় দেন তিনি তো উচ্চ আদালতে গিয়েও তো একই কাজ করবেন, তার থেকে তো কখনো মানুষ তো ন্যায় বিচার তো কখনো মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করতে পারে না। তাহলে এই ধরনের যারা অধস্তন আদালতে এই ধরনের যারা বিচারক ছিলেন, বা উচ্চ আদালতে যারা এই ধরনের বিচারক, এবং যারা যে নিম্ন আদালতের সাজাকে অন্যায়ভাবে বর্ধিত করে প্রায় ডাবল করেছেন, 5 ইয়ার্স কনভিকশনকে 10 ইয়ার্স করেছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তিনি যেন রাজনীতিতে আর ফিরতে যেন না পারেন। আপনি নিশ্চয়ই জানেন সংবিধানে আছে যে কেউ যদি কোনো আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয় 2 বছরের অধিক মেয়াদে, এবং সাজা প্রদান পরবর্তী যদি 5 বছর অতিক্রান্ত না হয়, তিনি এমপি পদে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে পারবেন না। অসৎ উদ্দেশ্য মাথায় নিয়েই কিন্তু তাকে এই সাজাটা দেওয়া হয়েছিল, যাতে তিনি
যে একটা বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এই দলের নেতৃত্ব দিতে না পারেন এবং এই দলের নেতা হিসেবে তিনি যেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে না পারেন। এখন একটা দেশের বিচার বিভাগ যদি পক্ষপাতদুষ্ট হয়ে যায় এবং বিচার বিভাগ যদি প্রশাসন বা চিফ এক্সিকিউটিভ যদি ওনার যে আঙ্গুলি হেলনে বা ওনার আঙ্গুলির নির্দেশে বা আইন মন্ত্রীর আঙ্গুলির নির্দেশে যদি তার বিচার কার্য যদি পরিচালনা করেন, তাহলে তো মানুষ ন্যায় বিচার বা সুবিচার প্রাপ্তি থেকে সবসময় সদা সর্বদা বঞ্চিত হবে। এবং সেখানে হচ্ছিল পৃথিবীর সর্বত্র বিচার বিভাগকে বলা হয়েছিল লাস্ট রিসোর্ট অফ দ্য পিপল, জনগণের শেষ ভরসাস্থল। কিন্তু বাংলাদেশে হচ্ছিল এই রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ হয়ে গিয়েছিল। আরেকটি বিষয় কিন্তু হয়েছিল, সেটি হলো যে এই যে 15 বছরের স্বৈরাচার সরকার এরকম মহিরু হয়ে উঠেছিল, এর পেছনে কিন্তু বলা হয়তো 3টা বিভাগের একটা ভূমিকা রয়েছে, প্রশাসন, বিচার বিভাগ এবং পুলিশ। বিচার বিভাগটা বড় ভূমিকা রেখেছে এই সরকারকে স্বৈরাচার করার ব্যাপারে। মানে কিরকম সহযোগিতা করেছে, আপনি নিজে উদাহরণ দিলেন, খালেদা জিয়া যে উদাহরণটি, এটা নগ্ন ঘটনা, সবাই দেখেছে কিরকম হয়েছে। আরেকটা বিষয় যেটা আপনি উল্লেখ করলেন সেটি হলো যে কাদেরকে বিচারক করা হয়েছিল, যারা এই রায়গুলি দিয়েছিল নির্মাণ তাদেরকে বিচারক করা হয়েছিল। আমার বিষয়টা একটু অন্যরকম ভাবে মনে হয়েছে যে এই যে সরকার উদ্যোগ নিয়েছে, হয়তো আমরা আশাবাদী হতে পারে গ্রাজুয়ালি চেঞ্জ হতে পারে, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর হাত থেকে বা রাজনৈতিক দলের সরকারের হাত থেকে বিচার বিভাগকে মুক্ত করার উপায়টা কি? কারণ আমরা জানি না। যেমন একটা বিষয় আপনি বললেন, সেটি হলো বিভিন্ন জায়গায় যে পিপি নিয়োগ হয়েছে, এমনকি সহকারী অ্যাটর্নি জেনারেল যারা নিয়োগ হয়েছে অনেকেই, এরা কিন্তু এইবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের আমল এদের কিন্তু একটা বড় অংশ কিন্তু দলীয় লোকজন। হ্যাঁ, আপনি বলতে পারেন অন্য লোকে দিবে না, কিন্তু তারা দলীয় অ্যাক্টিভিস্ট। আমার প্রশ্ন হলো যে একজন কোনো না কোনো দল সমর্থন করতেই পারে, সেটা এক জিনিস। আরেক জিনিসটা হলো যে উনি দলীয় অ্যাক্টিভিস্ট, এটা তো এখনো হয়েছে। এখন সামনের দিনগুলিতে কিন্তু সাধারণীকরণ করে আমরা বলতে পারি, যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তারাও এইভাবে নিয়োগটা দিবে। এখান থেকে বেরোনোর রাস্তাটা কি? এখন এখান থেকে তো যাদের বের হওয়ার সুযোগ ছিল তারাই তো বের হয় নাই। আপনি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের কথা বলছেন, যে ওনারা যে নিয়োগ দিয়েছেন, ওনারা তো হচ্ছিল মানে দলীয় মতাদর্শী ব্যক্তিকেই ওনারা নিয়োগ দিয়েছেন। বেরোতো তারা? ওনারা বেরোনোর উপায় ছিল, ওনারা যদি জেলা জজ এবং জেলা ম্যাজিস্ট্রেট এই দুইজনের সুপারিশের ভিত্তিতে যদি ওনারা যদি নিয়োগ দিতেন, যেটা আমি নিজে যখন বিচার বিভাগে ছিলাম আমরা দেখেছি যে জেলা জজের সুপারিশে নিয়োগ দেওয়া হতো, জেলা ম্যাজিস্ট্রেটের সুপারিশে নিয়োগ দেওয়া হতো, এবং জেলা জজ, জেলা ম্যাজিস্ট্রেট বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে তার থেকেও তারা সুপারিশ দিতে পারে। এবার কিন্তু একটা সংকট ছিল, ইকতেদার ভাই, একটা সংকট ছিল এই কারণে যে আসলে এরা সবাই ছিল স্বৈরাচারের দূষর, যাদেরকে দিয়ে কাজটা করানো যেত তারা আসলে কতটুকু করতো এই ব্যাপারে আস্থা নেওয়াটা একটু কঠিন ছিল। কতটুকু করতো বা কতটুকু আমি আপাতত রাখলাম, কিন্তু আমি প্রশ্নটা ছিল যে সামনের দিনগুলি যদি রাজনৈতিক দল একই কাজটি করে তাহলে তো আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে এখন যদি আপনি যদি নিয়োগ এটার জন্য যদি যেটা যে প্রসিকিউশন সার্ভিস যদি করেন বা অ্যাটর্নি সার্ভিস যদি করেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যদি নিয়োগ দেন, তাহলে হয়তো এই সংকট থেকে উত্তরণ সম্ভব। কিন্তু আমরা দেখেছি যে এমনকি এই যে বিসিএস এর নিয়োগের মাধ্যমে সেখানেও তো দেখা গিয়েছে যে দলীয়করণ, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মানে প্রত্যেকটা ভাইবা বোর্ডের সামনে যেত, যে ভাইবা পূর্ববর্তী একটা লিস্ট যেত এবং ওই লিস্ট অনুযায়ী, এবং সেখানে ভাইবাতে মার্কস ছিল 100, তারা ক্ষমতাসীন হওয়ার পরে ভাইবাতে মার্কস 200 করে দিয়েছে। এবং তাদের 200 করার উদ্দেশ্যই হচ্ছিল যে এখানে তাদের যে যিনি সুপারিশকৃত প্রার্থী বা তাদের কাঙ্ক্ষিত প্রার্থী তাকে ভাইবাতে অর্থাৎ মৌখিক পরীক্ষায় অধিক নাম্বার দিয়ে অন্যদের থেকে অধিকতর যোগ্যতা করা এবং তাকে হচ্ছিল ওই কাঙ্ক্ষিত পদে বা কাঙ্ক্ষিত বিভাগের পদে তাকে আসীন করানো। আমরা আজকে এই বিষয়টি নিয়ে এত বেশি আলোচনা করার কারণ হলো যে আসলে আপনি শুরুতেই বলছিলেন যে বিচার বিভাগ হলো মানুষের শেষ ভরসাস্থল, সেই জায়গাটি আসলে পুরোপুরি নষ্ট হয়ে গেছিল, আংশিক নয়। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটা উদ্যোগ নিয়েছে, এর ভালো মন্দ দুটো দিকই আপনি আলোকপাত করেছেন। বিশেষ করে আপনি যে উল্লেখ করলেন যে অ্যাটর্নি নিয়োগের বিষয়গুলো বা পিপি নিয়োগের বিষয়গুলো যে উদ্যোগ নিয়েছে, সেটি আপনি মনে করেছেন যে এটি আশাবাদী হওয়ার মতো একটি ঘটনা। এবং অন্যান্য বিচারক নিয়োগের ব্যাপারে তারা একটা প্রক্রিয়া শুরু করেছে, হয়তো কোনো জায়গায় খামতি রয়েছে, সেটা হয়তো ভবিষ্যতে পূরণ হবে। এই বিষয়গুলো আলোকপাত করার আরেকটি কারণ হলো, সেটি হলো আমরা চাই যে বিচার বিভাগটা স্বাধীন হোক। কারণ হলো বিচার বিভাগ স্বাধীন না হলে কিন্তু সব জায়গায় আটকে যায়। আমরা একটা কথা বলে থাকি যে ভোটাধিকার এবং বিচার বিভাগ এই দুটো যদি স্বচ্ছ থাকে তাহলে বাকি অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ইফতেখার আহমেদ, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক,
আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।